শুনছ কি? নাম ধরে কে যেন ডাকে এই কুয়াশার ভেতরে। নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য অনিশ দেবের লেখা দিনের মায়া রাতের মায়া। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। ভদ্রমহিলার দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। সবচেয়ে প্রথম যেটা চোখ টানলো সেটা ওর আংটি ঘোরানোর ভঙ্গি। বাঁ হাতে মধ্যমার সোনার আংটিটা ডান হাতের দু আঙুলে ঘুরিয়েই চলেছে। যেন ওর মধ্যমা আঙুলটা ওকে অনন্ত প্যাঁচে হাতের পাঞ্জার সঙ্গে আটকানো। সেটা প্যাঁচ ঘুরিয়ে ঘুরিয়ে খোলার চেষ্টা করছে। মায়ার ঠিক একই অভ্যেস ছিল। বাঁ হাতের মধ্যমা আংটিটা একঘেয়ে ঘোরানো, অনেকটা জপের মালার মতো। অবশ্য জপ তবে মায়ার তেমন টান ছিল না। ওর নাম মায়া হলেও কাজ অনেক বেশি বাস্তব ঘেঁষা ছিল। ফাঁকা বাস, একজন লোকও দাঁড়িয়ে নেই। কন্ডাক্টর দুজনও দুটো ফাঁকা সিটে অলস হয়ে বসা। আমার সিটের ঠিক উল্টো দিকে চারজন মহিলার টানা সিট, তাতে দুজন মহিলা অনেকটা দূরত্বে বসে আছে। দরজার কাছাকাছি একজন, আর একজন পুরুষদের জোড়া সিটের পিঠের কাছে। মায়া, না মায়া নয়, তবে অনেকটা মায়ারই মতো। মোটা সোটা, গাল দুটো ফোলা ফোলা, পাতলা নাক, কপালটা বড়, অনেকখানি জাপানি জাপানি ভাব। চোখ সেই একই মেটালো ফ্রেমের চশমা, আর চুলে সোনপাপড়ি আঁশের মতো কয়েকটা পাকা চুল। আমি চুপচাপ বসে মহিলার আংটি ঘোরানো দেখছিলাম, আর ওর মুখটাকে মনে মনে সামান্য বিকিয়ে ছুড়িয়ে মায়ার মতো করে নিচ্ছিলাম। ভদ্রমহিলা যে কিছুতেই মায়া হতে পারে না সেটা আমি জানতাম, কারণ আজ থেকে প্রায় 7.5 বছর আগে মায়াকে আমি থাক, সে কথায় পরে আসছি। বাসের জানলার বাইরে মেঘে মাখা আকাশ, মেঘের হালকা আর গাঢ় ছাই রঙের মধ্যে যে এত কোমলতা থাকতে পারে আগে কখনো বুঝিনি। তবে আকাশ বলছে এখনো অনেক জল বাকি। হঠাৎই আমার মনে হলো, সত্যি মহিলা কিছুতেই মায়া হতে পারে না, কারণ 7.5 বছর আগে মায়াকে অনেকটা এরকম দেখতে ছিল। 7.5 বছর নেহাত কম সময় নয়। এতদিনে মায়া নিশ্চয়ই আরো মুটিয়ে গেছে, গালে কপালে ক্লান্তি আর সময়ের ভাঁজ পড়েছে। মহিলা একটা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, আর আংটি ঘোরাচ্ছিল। একই সঙ্গে আমার মাথার ভেতরেও একটা চাকা ঘুরতে শুরু করলো, সময়ের চাকা। পেছন দিকে মায়ার বয়স কমতে লাগলো, সেই সঙ্গে আমারও। এখন আমার উল্টো দিকে যে মুখটা জানলা দিয়ে চোখ মেলে তাকিয়ে আছে, তাতে কেমন এক বিষণ্ণতা মাখানো। মনে হয় যেন একটু আগেই কেউ তার মনটাকে ছিন্ন ভিন্ন করেছে। মায়ার সঙ্গে আমার প্রথম যখন আলাপ হয়, তখনও এই বিচিত্র বিষণ্ণতা ওকে ঘিরেছিল। সেদিন ভিআইপি রোডে দমদম পার্কের কাছে একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা বাস আর মিনি বাসে। এবং সঙ্গে সঙ্গে রাস্তায় যানজট, লোকজনের ভিড়, পুলিশের গাড়ি, সব মিলিয়ে একেবারে সৃষ্টি ছাড়া অবস্থা। আমি অফিসের বাস ধরবো বলে বাস স্টপে সবে এসে দাঁড়িয়েছি, ঠিক তখনই একটা অটো যানজটের মধ্যে দিয়ে এঁকে বেঁকে এগানোর চেষ্টা করে মায়ার পেছন থেকে এসে ধাক্কা মারে। ব্যাপারটাকে ধাক্কা না বলে ঠক্কর বলাটাই ভালো। কিন্তু সেই ঠক্করে মায়া হুমড়ি খেয়ে পড়ে যায় রাস্তায়। সঙ্গে সঙ্গে হইচই, উত্তেজিত জনতা, তার মধ্যে আমিও। অটোওয়ালার তর্ক আর অসহায় মায়ার মিনমিনে অভিযোগ। মায়াকে রাস্তা থেকে ধরে তুলেছে দুজন মহিলা। না তেমন চোটও পায়নি, তবে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছে। আমি সাধারণ পাবলিকের মতোই ওর সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলাম, কিন্তু 2-4টে কথার পর মায়া বলল, আমার কেমন যেন মাথা ঘুরছে, কিন্তু অফিসে তো যেতেই হবে। কি করেছে যাবো? ওর শাড়ি ব্লাউজ বেশ ঝকঝকে দামি, কাঁধের ব্যাগটাও বোধহয় ফুটপাত থেকে কেনা নয়।
কাছাকাছি গেলেই পারফিউমের গন্ধ জড়িয়ে নিচ্ছে, কিন্তু ওর মুখে বিভ্রান্ত ভাব, চোখের দৃষ্টি বিষাদে ভরা। সেদিনই ওকে আমি হাঁটা পথে যশোর রোড নিয়ে যাই, ওর অফিসের বাসে তুলে দিই। কিন্তু তার আগে আমরা পরিচয় এবং ফোন নাম্বার বিনিময় করেছি। এরপর আমাদের আংটি বিনিময় হলো, এবং সব বিয়েরই যেমন শুরুটা ভালো হয় সেরকম হলো। তারপর সব বিয়েরই যেমন শেষটা ঘেঁটে যায় সেরকমই হলো। না, দোষ আমি কাউকে দেব না, এমনকি মায়াকেও না। যদি সবসময় কাউকে না কাউকে দোষী ঠাউরানো যায় তাহলে নিয়তি যে বেকার হয়ে যাবেন। তাই আমাদের মাখো সম্পর্কটা ফুট করাই হয়ে যাওয়ার কারণ বোধহয় নিয়তি। আমার ছোট্ট একটা কারখানা আছে এয়ারপোর্টের কাছে। সেখানে মেটালের ওপরে জিঙ্কের স্পেশাল কোটিং দিয়ে গ্যালভানাইজেশন করা হয়। আমি আর আমার বন্ধু দেবেশ জয়েন্টলি এই ব্যবসাটা চালাই। দেবেশ ভীষণ করিতকর্মা, চটপটে হুল্লোড়বাজ। আমার আর মায়ার বিয়েটা ও একাই 100 হয়ে সামনে দিয়েছে। যখন একা থাকতাম তখন যে কোনো সমস্যায় আমার দেবেশের নাম মনে পড়ত, আর এখন মায়াকে পাশে পাওয়ার পরেও সমস্যা দেখা দিলেই আবার সেই দেবেশ। সুতরাং আমার যত সমস্যা তার একমাত্র সমাধান ছিল দেবেশ। কিন্তু একদিন দেবেশই আমার সমস্যা হয়ে দাঁড়ালো। ফলে ওকে ডেকে এনে যে সমস্যার সমাধান করতে বলবো তার উপায় আর রইল না। মায়াকেও কিছু বলার উপায় ছিল না, কারণ এই নতুন সমস্যা দেবেশের সঙ্গে মায়াও জড়িয়েছিল। আর বেশ বুঝতে পারছিলাম মায়াকে জড়িয়ে ধরাটা দেবেশেরও রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ও যখন খুশি মায়াকে জড়িয়ে ধরে গ্যালভানাইজ করছিল। সব জেনে শুনে আমি কিন্তু কিছুই করলাম না, শুধু অপেক্ষা করতে লাগলাম। বাসটা হঠাৎ ঝাঁকুনি দিতেই স্মৃতিতোপের ফিতে ছিঁড়ে গেল। দেখি আমার উল্টো দিকের বসা নতুন মায়া আমার দিকে তাকিয়ে আছে, বিষণ্ণ অসহায় গভীর চোখে, আর ঠোঁটে হালকা হাসির এক কোণা ভাঁজ। নাকি আমার দৃষ্টিভ্রম? মহিলাকে যতই দেখছিলাম ততই ওকে মায়ার মতো লাগছিল, শুধু ওই বয়সের সমস্যাটা ছাড়া। আর ডান হাতটা ভাঁজ করা হাঁটুর উপরে আলতো করে রাখা, হাতের পাতাটা শূন্যে ঝুলছে, যেন কাউকে হাত বাড়িয়ে অসহায় হাতটা ধরতে বলছে। বিয়ের পর মায়াকে নিয়ে আনন্দেই কাটিয়েছি প্রায় 7 বছর। তারপর দেবেশের প্রতি ওর মনোনিবেশ চলেছে প্রায় 6 বছর। ততদিনে মায়ার বয়স মাথার 2-1 গাছা চুলে ধরা পড়েছে, আর আমিও আর তেমন যুবক ছিলাম না। মায়া চাকরি করত, সাজগোজ করত, আবার সংসারের নানান দিক সামলাতো। কোনো খুঁটিনাটি ওর নজরে রাখত না। কথায় কথায় আমাকে ইমপ্র্যাকটিক্যাল বলে ঠাট্টা করত, কিন্তু আমার ভালো লাগতো। ওর সঙ্গে খুনসুটি করাটা ছিল আমার রোজকার ব্যাপার। দেবেশের সঙ্গে মায়ার ব্যাপারটা যখন জানতে পারলাম তখন আমি মোটেই উত্তেজিত হইনি, বরং ইমপ্র্যাকটিক্যাল থেকে প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করলাম। এতদিন দেবেশ আমার সঙ্গে ব্যবসাটা শেয়ার করছিল, এখন থেকে ও মায়াকেও শেয়ার করছে। এ নিয়ে চিৎকার চেঁচামেচি আমি করতেই পারি, মায়াকে স্বামী হওয়ার সুবাদে 2-4টে চড়থাপ্পারও মারতে পারি, কিন্তু কিন্তু তাতে কি লাভ? দেবে সেই মুহূর্তে ব্যবসা ছেড়ে চলে যেতে চাইবে, বলবে ওর পাওনা গন্ডা মিটিয়ে দিতে, কিন্তু সে টাকা তো আমার আর নেই। তাছাড়া তাছাড়া দেবেশ চলে গেলে যে আমার পক্ষেও আর ব্যবসাটা চালানো সম্ভব নয় সেটা দেবেশও জানে, আর আমিও জানি। এছাড়া ব্যাপারটা নিয়ে হই হট্টগোল করলেও সেটা 5 কান হবে, ডালপালা মেলবে, মায়ার দিকে লোকে অন্যরকম চোখে তাকাবে, আর আমার দিকেও। ব্যাস, এইরকম বহু চিন্তা ভাবনার পর আমি প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করলাম। দেবেশকে তোয়াজ করতে লাগলাম, নির্বোধ আর সরল সেজে ওকে আর মায়াকে আরো বেশি সুযোগ করে দিতে লাগলাম। ব্যবসার কাজে কলকাতার বাইরে যাওয়ার ব্যাপারটা এতকাল দেবেশই করত, সেটা এবার আমি
ঘাড়ে নিয়ে নিলাম। দেবেশ এতে মৃদু আপত্তি করেছিল, কিন্তু আমি সে আপত্তিটা টিকতে দিইনি। বলেছি, সব সময় তো তোর ঘাড়েই এটা চাপিয়ে রেখেছি, এবার একটু শিখে নিতে দে। এইভাবে কখনো 3 দিন, কখনো বা 7 দিনের জন্য বাইরে চলে গেছি, আর মনে মনে বুঝেছি দেবেশ সে কদিন কারখানার কালকবজা ছেড়ে মায়ার কালকবজা নিয়ে মেতে থাকবে। একটা সময় ব্যাপারটা আমার কাছে এমন হয়ে দাঁড়ালো যে যখনই মায়ার সঙ্গে আহ্লাদি খেলায় মেতে উঠতাম, মনে হতো যেন পরস্তের সঙ্গে আশানাই করছি। কিন্তু কিন্তু আমাদের সম্পর্কটা সিঁড়ির কিনারায় লাফানো টেনিস বলের মতোই হয়ে রইল। যে কোনো মুহূর্তে ড্রপ খেয়ে নিচে পড়তে পারি, অনেক নিচে। দেবেশ মায়াকে গোছাতে লাগলো, আর আমি আখের। ব্যবসার টাকা পয়সা লেনদেনের দিকে দেবেশের আর তেমন নজর ছিল না, সুতরাং রোজই আমি স্বাধীনতা দিবস পালন করতে লাগলাম। এসব ছিল দেবেশের ওপর আমার বদলা, আর মায়ার পাওনা গন্ডা সুদে আসলে চোখানোর জন্য আমি মতলব ভাঁজতে লাগলাম, অপেক্ষা করতে লাগলাম। একদিন দেবেশের মায়া ফুরল, ব্যবসার দিকে ওর মন গেল আবার। কিন্তু ততদিনে ব্যবসাটা সিক ইন্ডাস্ট্রি হয়ে গেছে। বাস চাপা পড়া নেড়ি কুকুরের মতো খোঁড়া ট্যাং আর ঘোলাটে চোখ নিয়ে ঢুকছে। আসলে দেবেশ যতদিন ধরে মায়াকে হামলে চটকে ছিবড়ে করেছে, আমিও ততদিন ধরে পূর্ণ মনোযোগের টাকা পয়সা সরিয়ে ব্যবসাটাকে ছিবড়ে করেছি। দেবেশ অনেক চেঁচালো, ফোনে আমাকে অনেক আজে বাজে কথা বলেছিল। এমনকি এ কথাও বলল যে বউ ভাঙিয়ে আমি নাকি ওর সর্বনাশ করেছি। আমি কিন্তু এতটুকু রাগ করলাম না, বরং বললাম, শুধু শুধু রাগ করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর কোনো রকম হেল্প দরকার লাগলে আমাকে বলিস, আমি কিন্তু সবসময় তোর পাশে আছি। দেবেশ আর কোনো উত্তর দিল না। আমি বললাম, প্লিজ প্লিজ ভাই, মাথা ঠান্ডা কর, তুই যে আমার বন্ধু সেটা আমি কখনো ভুলবো না। তোর যখন যা সাপোর্ট লাগবে আমি আছি। দেবেশ উত্তরে বলল, ফাক ইউ। ফোন রেখে দিয়ে মনে মনে ঠিক করলাম কিছু টাকা দিয়ে দেবেশের সঙ্গে সেটেলমেন্ট করে ওকে ব্যবসা থেকে ফুটিয়ে দেবো, আর তার সঙ্গে 2-5 হাজার টাকা বকশিস হিসেবে জুড়ে দেবো। বাকি রইল মায়া। ওর ব্যাপারটাও আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম। দেবেশের সঙ্গে ওর এত বছরের কেলেঙ্কারি আমি 5 কান করিনি, চুপচাপ সয়ে গেছি। সুতরাং এখন হইচই করার কোনো মানে হয় না। ওর জন্য যে ব্যবস্থা আমি মনে মনে ভেবে রেখেছি সেটাকেই রোজ আরো ধারালো আর নিখুঁত করতে লাগলাম। মায়া কিন্তু আমার এই চুপচাপ থাকার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। রোজ রাতে উল্টো পাশ ফিরে গুমড়ে গুমড়ে কাঁদত। প্রথম ঠিক বুঝতে পারতাম না ওর কান্না দেবেশের ছিন্ন সম্পর্কে ব্যথার জন্য, নাকি আমার কাছে সতী সেজে আবার ফিরে আসার জন্য। একদিন রাতে মায়া আমার ওপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল, পাগলের মতো আমাকে আঁচড়ে কামড়ে অস্থির করে তুলল। এক টানে স্যান্ডো গেঞ্জি ছিঁড়ে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় ও বলল, তুমি আমাকে শাস্তি দাও, মেরে ফেলো, মারো আমাকে। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, এসব কি বলছো? তোমাকে হঠাৎ মারতে যাব কেন? কিসের শাস্তি দেবো তোমাকে? তুমি তো সব জানো, সব জানো। বিশ্বাস করো, আমি কিছুই জানি না, আর ছানার মতো কিছু থাকলেও জানতে চাই না। এই বেশ আছি, প্লিজ তুমি এমন করো না। মায়া আমাকে চাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো, আর ভাঙা গলায় বলতে লাগলো, আমি পাপ করেছি, আমাকে শাস্তি দাও, আমি পাপ করেছি। আমি পাথরের মতো পড়ে রইলাম, আর মনে মনে মায়ার গল্পের শেষটা ভাবতে লাগলাম। একই রকম চলছিল দিনের পর দিন, শুধু উপেক্ষা আর অপেক্ষা। এইভাবে মায়া যখন প্রায় পাগলের মতো হয়ে উঠল, যখন ওর গাল বসে গেল, চোখের কোলে কালি পড়ল, তখন একদিন রাতে আমি আচমকা ওকে জড়িয়ে ধরে বললাম, তোমাকে আমি ক্ষমা করছি মায়া,
এতদিন আমারও কষ্ট কিছু কম হয়নি। ব্যাস, আমার জীবন আবার মধুচন্দ্রিমা টাইপের হয়ে গেল। কপট কপতি যথা উচ্চ বৃক্ষে ছুঁড়ে বাঁধে নীর থাকে সুখে। মায়া আবার আগের মতো হয়ে উঠতে লাগলো। ওর বসে যাওয়া গাল ফুলে ফেপে উঠল, চোখের কোলের কালি ফিকে হয়ে উবে গেল। আমাদের জীবন স্বাভাবিক ছন্দের বাজনায় বাজতে শুরু করলো আবার। এরকম একটা সময় আমি মায়াকে নিয়ে একদিন ট্যুরে বেরোলাম। একটা ট্যাক্সি ভাড়া নিলাম, তারপর খাবার দাবার টিফিন ক্যারিয়ার গুছিয়ে নিয়ে নাম না জানা জায়গার দিকে রওনা হলাম। মায়া খুশিতে ছটফট করছিল, আমাকে নিয়ে বাচ্চা মেয়ের মতো আহ্লাদে মেতে উঠল। পাগলের মতো এ কথা সে কথা করে বকবক করতে লাগলো, কিন্তু আমার কানে কোনো কথা ঢুকছিল না। আমি এর পরের ধাপগুলো মনে মনে ভাবছিলাম। দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুর নামে একটা জায়গায় এসে ট্যাক্সি ছেড়ে গেলাম। তারপর উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে একটা জংলা জায়গায় একটা পুকুরের পাশে এসে পড়লাম। সেখানে একটা চাদর পেতে আমরা গুছিয়ে বসলাম। শুরু হয়ে গেল আমাদের ওয়ান ডে পিকনিক। কয়েকটা কথা এখানে বলা দরকার। এই পিকনিকে আসার আগে আমি আমার বড় বড় চুল ছেঁটে প্রায় কদম ছাঁট করেছি। গত কয়েক মাস ধরে আমি চুল বাদামি রং লাগিয়েছিলাম। আজ ট্যাক্সিতে ওঠার আগে একটা রংচঙে শার্ট গায়ে দিয়েছি, পায়ে নীল জিন্স আর চোখে রেব্যান। বুঝতেই পারছেন, সব মিলিয়ে একটা আবছা ছদ্মবেশের ব্যাপার। আমাদের পিকনিক দারুণ জমে উঠল। মায়া দুটো গানও শুনিয়ে দিল আমাকে। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর তার মিনিট ১৫-র মধ্যেই মায়া চাদরের ওপর ঢলে পড়ল। আসলে ওর রান্না করা খাবারের মধ্যে আমি প্রায় ৪ ডজন ঘুমের ট্যাবলেটের কুড়ো মিশিয়ে দিয়েছিলাম। এই কাজের জন্য কয়েক মাস ধরে একটা দুটো করে ট্যাবলেট কিনে আমি জমিয়ে রেখেছি। টিফিন ক্যারিয়ারের বাটিতে খাবার সাজিয়েছিলাম আমি, সেখানে একটা দিক ঘেঁষে ট্যাবলেটের গুঁড়ো মিশিয়েছি। আর এখানে এসে খাবার পেতে বেড়ে দেওয়ার সময় আমি সেই বিশেষ দিক থেকে খাবার তুলে মায়াকে দিয়েছি, আর আমি নিয়েছি নিরাপদ দিক থেকে। এবং তার ফলে যা হওয়ার হয়েছে, জায়গাটা বেশ নির্জন। তাছাড়া আমাদের ঘিরে এলোমেলো আগাছার জঙ্গল, তাই আমাদের বিশেষভাবে লক্ষ্য করার মতো কেউ ছিল না। আমি ঢলে পড়া মায়াকে ঘাসের ওপর দিয়ে টেনে নিয়ে গেলাম পুকুর পাড়ে। তারপর পুকুরের ঘোলাটে সবুজ জলে ওর দেহটা গড়িয়ে দিলাম। একটা শব্দ হলো ঝুপ করে, তারপর সব চুপচাপ। আমার কাজের প্রথম পর্ব শেষ। ব্যাগ থেকে জামা কাপড় বের করে পোশাক পাল্টে নিলাম। সানগ্লাসটা খুলে ফেললাম চোখ থেকে। ব্যাগে আয়না আর সেফটি রেজার নিয়ে এসেছিলাম, চট করে গুপটা কামিয়ে নিলাম। সমস্ত জিনিস ব্যাগে ভরে নিলাম। তারপর পুকুরের উল্টো দিকে আগাছা পেরিয়ে হাঁটতে শুরু করলাম। একই সঙ্গে হাঁটতে শুরু করলাম নতুন জীবনের দিকে। মায়ার বডি যদি পুলিশ খুঁজে পায় তাহলে একদিন না একদিন আমার খোঁজ পড়বেই, তাই আমি আগে থেকেই বাড়তি সাবধান হয়েছিলাম। আর সেই জন্যই আমি গত ১ বছর ভীষণ ব্যস্ত ছিলাম। আমার ঝাঁঝরা হয়ে যাওয়া ব্যবসা বেচে দিয়েছি। ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা ছিল সেগুলো ধীরে ধীরে সরিয়ে এনেছি হাসনাবাদের একটা ব্যাংকের অ্যাকাউন্টে। সেখানে আমি শুধু যে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি তা নয়, সেখানে ছোট একটা বাড়িও কিনেছি। একটা কারখানার শেড নিয়ে নতুন ব্যবসাও শুরু করেছি। সোজা কথায় একটা নতুন জীবন শুরু করেছি। এমনকি গত মাস আমি একটা বিয়েও করেছি। আমার বয়স খানিকটা মেঘলা হলেও সুপাত্রী পেতে অসুবিধা হয়নি। উল্টো দিকে বসা মায়া, কিংবা মায়ার মতো দেখতে মহিলা, তখনও আঙুলের আংটি ঘোরাচ্ছিল। কেমন একটা উদাস চোখে তাকিয়েছিল আমার দিকে, ঠোঁটে মলিন হাসির ছায়া। বহুদিন মায়ার কথা আমার মনে পড়েনি। আজ ওকে দেখে কত কথাই না মনে পড়ে গেল। সেই সব কথা ভাবতে ভাবতে আমার স্টপেজ কখন পেরিয়ে গেছে কে জানে। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আটকে উঠলাম। চটপট সিট ছেড়ে চলে এলাম দরজার কাছে। কন্ডাক্টরকে বললাম সামনের স্টপেজে বাস থামাতে। মহিলা এখন আমার আরও কাছে। আমি আর চোখে ওর দিকে একবার তাকালাম। আশ্চর্য, এই অ্যাঙ্গেল থেকে ওর মুখটা আরো বেশি মায়ার মতো দেখাচ্ছে।
হঠাৎই ও সিটে শরীর ঘষতে দরজার কাছে সরে এলো। অন্য ভদ্র মহিলা অনেক আগেই নেমে গেছে, তাই ও আমার খুব কাছাকাছি চলে এলো। ওর মুখের ভাবটা এমন যেন আমি নেমে যাচ্ছি দেখে উতলা হয়ে পড়েছে। তারপরেই ফিসফিস করে বলল, দীপু, আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই নামে তো একজনই ডাকতো আমাকে, শুধু একজন। ত্রিপর্ণ থেকে নামটা ও টিপু করেছিল বিয়ের আগে। আবদার করে বলেছিল, এই নামটা শুধু আমার জন্য। ওকে দেখলাম ভালো করে। আরে মায়াই তো। যে সূক্ষ্ম তফাৎগুলো এতক্ষণ ধরে চোখে পড়ছিল, এখন সেগুলো কোথায় যেন মিলিয়ে গেছে। মায়া তাহলে বেঁচে আছে? আচ্ছা, চুলটা কি ও একটু অন্যরকম ধাঁচে আঁচড়েছে, নাকি ওর চশমাটা বদলে গেছে? বাস থামলো। পেছন থেকে মায়া আবার ফিসফিস করে ডাকলো। দীপু, আমি ডাক্তার না শোনার ভান করে বাস থেকে নেমে পড়লাম। মাথার ভেতরে দুরন্ত চিন্তার স্রোত পাক খাচ্ছে। মায়া কি তাহলে সেদিন মরেনি? জলে ডুবে ঘুমের ওষুধের ঘোর কি ফিকে হয়ে গেছে? মায়া সাঁতার জানতো কিনা জানি না, কখনো ওকে আমি সাঁতার কাটতে দেখিনি, আর জিজ্ঞেসও করিনি কখনো। ইঞ্জিনের শব্দ তুলে বাস চলে গেল। একই সঙ্গে কয়েক ফোঁটা বৃষ্টি গায়ে টের পেলাম। আকাশ ঘোর কালো, জল মেঘ অকালে সন্ধে নামিয়ে দিয়েছে। দীপু, চমকে পিছন ফিরে তাকালাম। মায়াও নেমে পড়েছে বাস থেকে। ওর চোখের কোলে জল, ঝাপসা চোখে আমার দিকে তাকিয়ে আছে। এবার মায়াকে মায়ার মতো করে দেখলাম। ওর চেহারা মলিন, পরনের শাড়ি ব্লাউজ কেমন যেন ময়লা কাদা মাখা, হাতের আঙুলগুলো কেমন কালো ফোলা ফোলা। মধ্যমার আংটিটা আঙুলে কেটে বসেছে। মায়া অসহায় ভাঙা গলায় বলল, তুমি আমাকে চিনতে পারছো না? জানো এতগুলো বছর কিভাবে একা একা কাটিয়েছি? সে কষ্ট তুমি কল্পনাও করতে পারবে না। আমার পা দুটো মাটিতে গেঁথে গেল। মাথার ওপর মেঘলা ছাতা, চারপাশে গাছপালা আর মাঠঘাট ঘেরা অচিনপুর, সামনে ঘোলাটে আলোয় জড়ানো মলিন বিষণ্ণ মায়া। আমি কি স্বপ্ন দেখছি? মায়ার নজর এড়িয়ে বাঁ হাতের কোড়ে আঙুলটায় মোচড় দিলাম। ব্যথা লাগলো। এইবার বুঝলাম সবটাই বাস্তব। এই জন্য পুলিশ আমার কোনো খোঁজ করেনি, কারণ মায়া কোনোদিনও মরেনি। ইস, সেই পুকুরের জলে ওকে গড়িয়ে দেওয়াটাই ভুল হয়েছিল। ঘুমের ওষুধ আর পুকুরের সবুজ জল, কি বিচিত্র রাসায়নিক বিক্রিয়া! মায়ার কান্না ওর মুখটাকে ভেঙে ছুড়ে দিল। ও খড়কুটো আঁচড়ে ধরার মতো গলায় আবার ডেকে উঠল। দীপু, আমি আর থাকতে পারলাম না। বুকের মধ্যে একটা পুরনো কষ্ট উঠল। ওর কাছে এগিয়ে গেলাম, ওর হাতটা চেপে ধরলাম। আমার চোখে জল এসে গেল। হাত ধরাধরি করে মেঠো পথ ছেড়ে ঘাস পাতার ওপর পা ফেললাম আমরা। আমার মনে হলো, পুরনো ভুলটুলগুলো এখন ক্ষমা করে দেওয়া যায় না? এই মুহূর্তটাকে সত্যি করে রাখা যায় না? বৃষ্টি ভেজা বড় বড় ঘাস, ঘাসের আড়ালে জমে থাকা জল আমি পায়ে টের পাচ্ছিলাম। সেই সঙ্গে মায়ার পুরনো গন্ধ। সময় বড় আশ্চর্য ওষুধ, কিন্তু এখন কি আবার নতুন করে শুরু করা যায়? যায় না? তুমি আবার বিয়ে করেছো? মেঘলা আকাশে বিদ্যুৎ চমকে উঠল, সেই সঙ্গে আমিও। তুমি কি করে জানলে? মলিন হাসলো মায়া, চোখে জল টলটল। তুমি আমাকে ছেড়ে আসার পর তোমাকে খুঁজে বের করেছি, তোমার প্রতিটি দিনের খবর রেখেছি। তুমি কি করে জানবে একা থাকার কি কষ্ট? কি যে হলো! মায়াকে কাছে টেনে নিলাম, আঁকড়ে ধরলাম, তারপর পাশাপাশি হাঁটতে লাগলাম একে অপরকে ছুঁয়ে। সত্যি, ওকে কত কষ্ট দিয়েছি আমি। সামনে বিশাল দুটো ঝাঁকড়া গাছ, ওদের ভেজা পাতা থেকে টপ টপ করে জল ঝরে পড়ছে। আমাদের গায়েও বৃষ্টির ফোঁটা। মায়া এখন মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আর ছাড়ছি না দীপু, একা একা আমি আর থাকতে পারছি না। সামনের গাছ দুটো পেরিয়েই একটা বিশাল পুকুর, অযত্ন ছন্ন ছাড়া, তার জলের আয়নায় স্লেট রং মেঘের ছায়া। চারপাশে একবার দেখলাম, কেউ নেই,
শুধু বর্ষায় লকলকিয়ে ওঠা আগাছার দল, উপরে মেঘ, গায়ে বৃষ্টি, আর পাশে মায়া। মায়া আমার কবজি চেপে ধরল, বলল, জানো, ওই জলের তলায় একা একা শুয়ে থাকা কি কষ্ট, কি যন্ত্রণা। তাও একটা আধটা দিন নয়, 7.5 বছর। এই দেখো। মায়া ওর চিবুকটা সামান্য উঁচু করল। এই প্রথম দেখলাম ওর নাকের ফুটো কাদা মাটিতে বোঝা। ওর হাতটাও যেন অদ্ভুত ঠান্ডা। ওর চোখের দিকে তাকিয়ে ভয়ে কেঁপে উঠলাম। দুটো চোখে দুটো চকচকে আলুর বিন্দু, উল্লাসে চলছে। মায়া, ভয় পেও না দীপু, এখন আমরা দুজনে এই পুকুরের নিচে গিয়ে চুপচাপ শুয়ে পড়ব। আমরা আর একা থাকবো না। এই 7.5 বছর ধরে আমি তোমার সুখের দিনের জন্য অপেক্ষা করেছি। তুমি বিয়ে করেছো, তাই আজ সেই সময় এসেছে। সমস্ত ইচ্ছে অবশ্মশান। কোন মায়া! মায়া আমাকে হাত ধরে টেনে নিয়ে চলল। শেষ পর্যন্ত আমি মায়ায় ডুবে গেলাম।